হিরো এমন এক নাম যা রাস্তায় চলতে চলতে প্রতি মিনিটে আপনার চোখে পড়বে, কিন্তু আপনি কি জানেন কিভাবে এক গরিব কৃষকের ছেলে সাইকেলের পার্টস বিক্রি করা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল প্রস্তুতিকারক সংস্থার একজন হয়ে উঠলেন? কিভাবে একটি ছোট শহর থেকে শুরু হওয়া এই যাত্রা পৌঁছে গেল আকাশচুম্বী উচ্চতায়? যদিও হুন্ডা এই কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তবুও হিরো কিভাবে তাদের পেছনে ফেলে এগিয়ে গেল, আজকের ভিডিওতে আমরা সবকিছু খুব বিস্তারিতভাবে জানব। কারণ এটি শুধু একটি ব্যবসার গল্প নয়, বরং এমন যাত্রা যা যে কাউকে অনুপ্রাণিত করতে পারে। হিরোর কাহিনী শুরু হয় 1923 সালের 1 জুলাই, যখন বর্তমান পাকিস্তানের একটি ছোট শহর কামেলিয়ায় এক কৃষক পরিবারে ব্রিজ মোহনলাল মুনজালের জন্ম হয়। আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না, তাই ব্রিজ মোহনের পড়াশোনায় তেমন মন বসত না, বরং তিনি বইয়ের থেকে বেশি আগ্রহী ছিলেন ব্যবসায়। কিভাবে কিছু বেচাকেনা করা যায়, কিভাবে লাভ করা যায়, আর কিভাবে ছোট একটি কাজকে বড় সাফল্যে পরিণত করা যায়। পিতার হাজারো বোঝানো সত্ত্বেও ব্রিজ মোহন মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন এবং খুব অল্প বয়সে ছোটখাটো ব্যবসা শুরু করেন। কিন্তু এর মধ্যে আসে 1947 সাল। দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু তার সঙ্গে এলো বিভাজনের যন্ত্রণা। ব্রিজ মোহন মুনজালের পরিবারকেও কামেলিয়া ছেড়ে পাঞ্জাবের লুধিয়ানায় এসে বসবাস শুরু করতে হয়। কিন্তু লুধিয়ানায় জীবন ছিল মোটেও সহজ নয়, না ছিল টাকা, না ছিল কাজের সুযোগ। তবুও এই কঠিন পরিস্থিতিতেও ব্রিজ মোহন হাল ছাড়েননি এবং একটি ছোট দোকান খুলে সাইকেলের যন্ত্রাংশ বিক্রি শুরু করেন। তখন ভারতে বেশিরভাগ সাইকেল পার্টসই আমদানিকৃত ছিল, কারণ দেশীয় উৎপাদন তখনই অনেক পিছিয়ে ছিল, আর পুরো সাপ্লাই চেইন ছিল ব্রিটিশ এজেন্সির নিয়ন্ত্রণে। স্বাধীনতার পর এজেন্সিগুলো ভারতীয়দের হাতে এলেও তাদের কাজের ধরন রয়ে গেল ব্রিটিশদের মতোই, কারণ তারা ভারতীয় ব্যবসায়ীদের নিজেদের শর্তে জিনিস সরবরাহ করত। এই সব সমস্যার মধ্যেও ব্রিজ মোহন মুনজাল সাইকেল পার্টসের ব্যবসা চালিয়ে যেতে থাকেন। এরপর তার মাথায় আসে নতুন এক আইডিয়া, কেননা ব্যবসার মধ্যে টায়ার আর টিউবও যুক্ত করা যায়। এজন্য তিনি তার ভাই ওম প্রকাশকে পাঠান ডানলপ কোম্পানির অফিসে, যারা তখন টায়ার ও টিউবের সবচেয়ে বড় ব্র্যান্ড ছিল। কিন্তু ওখানে যা ঘটেছিল তা পুরো দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেয়। আসলে ওম প্রকাশকে ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য 2 দিন অপেক্ষা করানো হয়, আর এই অভিজ্ঞতা ব্রিজ মোহন মুনজালকে শেখায়, যদি তারা সবসময় অন্যদের উপর নির্ভরশীল থাকেন তবে কখনোই উন্নতি করতে পারবেন না। তাই তিনি নিজেই উৎপাদনে নামার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন তিনি ভাইদের জানান যে এখন থেকে নিজেরাই সাইকেল পার্টস তৈরি করবেন, তখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, প্রযুক্তি কোথা থেকে আসবে, বিনিয়োগই বা কে করবে? কারণ পার্টস তৈরির জন্য প্রথমে টুলস ও ডাইস তৈরি করতে হয়, এবং এই ক্ষেত্রে তখনও ব্রিটিশ এজেন্সিগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল। ব্রিজ মোহন মুনজাল জানতেন এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু তবুও তিনি এগিয়ে যাওয়ার সাহস নেন। কিন্তু বন্ধুরা, আসল চ্যালেঞ্জ তো তখনই বাকি ছিল, সরকারি লাইসেন্স পাওয়া। আসলে তখন ভারতে ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে গেলে সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক ছিল, আর যদি উপযুক্ত যোগাযোগ না থাকে তাহলে এই লাইসেন্স পাওয়াটা প্রায় অসম্ভবই ছিল। এই পরিস্থিতিতে মুনজালের ভাইয়েরা বহুবার দিল্লি ছুটে গেছেন, সরকারি দফতরে ঘুরেছেন, অফিসারদের সঙ্গে দেখা করেছেন এবং নিরলস চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে তাদের সেই পরিশ্রমের ফলস্বরূপ 1956 সালে তারা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেয়ে যান। তারপর তারা 50,000 টাকা লোন নিয়ে হিরো সাইকেলস এর সূচনা করেন। তবে লাইসেন্স পেয়ে গেলেও সাইকেলের যন্ত্রাংশ তৈরির জন্য তাদের কাছে না ছিল কোনো বড় ফ্যাক্টরি, না ছিল উন্নত প্রযুক্তি, আর না ছিল কোনো বড় বিনিয়োগকারীর সমর্থন। তবুও তারা জোগাড় করে নিজের বাড়ির পেছনের অংশে একটা ছোট্ট সেটআপ বানিয়ে 2 জন কর্মী এবং একজন সুপারভাইজারের সাহায্যে কাজ শুরু করে দেন। হিরো সাইকেলস এর প্রথম প্রজেক্ট ছিল বাইক ফর্ক, যা অ্যাটলাস কোম্পানিকে সরবরাহ করার কথা ছিল। এটি বানাতে গিয়ে মুনজাল ভাইরা নিজেরাই মিস্ত্রিদের সঙ্গে বসে ডিজাইন করতেন এবং প্রতিটি পার্ট হাতে তৈরি করে পরীক্ষাও করতেন। এই সময়ে অনেক চ্যালেঞ্জ আসে, যেমন ফর্ক ভেঙে যাওয়া, ওয়েল্ডিং ফাটল, ডিজাইন ব্যর্থতা ইত্যাদি। কিন্তু মুনজাল ব্রাদার্স হাল ছাড়েননি। বহুদিনের পরিশ্রম ও ট্রায়ালের পরে অবশেষে এমন একটি ফর্ক তৈরি হয় যা তাদের সবার পছন্দ হয়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। যখন হিরো বানানো ফর্ক বাজারে আসে, শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর একের পর এক অভিযোগ আসতে থাকে। কিছু ফর্ক আবার ফাটলও ধরছিল, পাইপ ভেঙে যাচ্ছিল। ডিলাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুরো মাল ফেরত পাঠিয়ে দেন। এখানে হিরো সাইকেলসের সামনে দাঁড়ায় 2টি বড় চ্যালেঞ্জ। 1, ব্র্যান্ডের সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি, কারণ ব্যবসা তখনই শুরু হয়েছে এবং বাজারে খারাপ ইমেজ তৈরি হলে আবার উঠে দাঁড়ানো কঠিন। 2, আর্থিক ক্ষতির ভয়,
কারণ সব টাকা ইতিমধ্যে মেশিন আর সেটআপে ব্যয় হয়ে গেছে। যদি ডিলারের পুরো টাকা ফেরত দিতে হয় তাহলে কোম্পানির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তবুও মুনজাল ব্রাদার্স কোনো অজুহাত না দেখিয়ে সব ডিলারের পুরো টাকা ফেরত দিয়ে দেন। এই সিদ্ধান্তে তাদের পকেট ফাঁকা হয়ে গেলেও হিরো ব্র্যান্ডের সম্মান রক্ষা পেয়েছিল। এরপর তারা আবার নতুন উদ্যমে কাজ শুরু করেন, ডিজাইনে উন্নতি আনেন, উৎপাদনের পদ্ধতি উন্নত করেন এবং এর ফলে নতুন ফর্ক যখন আবার বাজারে আসে তখন সেটা সুপারহিট হয়ে যায়। কিন্তু তারপর মুনজাল ভাইরা বুঝতে পারেন সত্যিকারের সাফল্য শুধু পার্টস বিক্রি করে আসবে না। যদি হিরোকে একটি বড় ব্র্যান্ডে পরিণত করতে হয় তাহলে সম্পূর্ণ সাইকেল বানাতে হবে, তাও এমন সাইকেল যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হবে এবং সস্তা, মজবুত ও টেকসই হবে। তাদের কোম্পানি তখন সাইকেলের প্রায় সব পার্টস নিজেরাই তৈরি করছিল, তাই খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারত। কিন্তু এক জায়গায় এসে সমস্যা হচ্ছিল সাইকেলের হ্যান্ডেল। তখন বাজারে মাত্র একজন হ্যান্ডেল সাপ্লায়ার ছিল, আর সে জানত তার ছাড়া কোনো সাইকেল সম্পূর্ণ হতে পারে না। তাই সে তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে দাম অনেক বাড়িয়ে দেয়। এই অবস্থায় মুনজাল ভাইদের সামনে দুটি অপশন: এক, বেশি দামে সেই হ্যান্ডেল কিনে নেওয়া, যদিও এতে সাইকেলের দাম বেড়ে যেত, কিন্তু এটা ছিল একটা নিরাপদ রাস্তা। দুই, নিজেদেরও হ্যান্ডেল তৈরি করা, যেখানে পুরোপুরি ব্যর্থ হওয়ার ঝুঁকি ছিল। তবুও মুনজাল ভাইয়েরা দ্বিতীয় পথটাই বেছে নেন। তারা সিদ্ধান্ত নেন অন্যদের উপর নির্ভরতা দূর করতে হলে হ্যান্ডেলও নিজেরাই তৈরি করতে হবে। এই জন্য তারা লুধিয়ানার স্থানীয় কারিগর এবং রামগড়িয়া কমিউনিটির দক্ষ শিল্পীদের সাহায্য নেন। এরা হয়তো প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু তাদের কারিগরি দক্ষতা পুরো লুধিয়ানায় বিখ্যাত ছিল। ব্রিজমোহন মুনজাল নিজে তাদের সঙ্গে বসে আলোচনা করতেন, সমস্যাগুলো বোঝাতেন এবং বাস্তবসম্মত সমাধান বের করতেন। অবশেষে বহু মাসের পরিশ্রমের পর সেই মাহেন্দ্রক্ষণ এলো যখন হিরো তাদের প্রথম সম্পূর্ণ নিজস্বভাবে তৈরি করা সাইকেল বাজারে লঞ্চ করলো। এই সাইকেলটি শুধু সাশ্রয়ী ছিল না, বরং ভারতের রাস্তাঘাট ও পরিস্থিতির জন্য একদম উপযুক্ত ছিল। কাঁচা রাস্তা হোক বা পাকা, গ্রাম হোক বা শহর, সেই সাইকেল অনায়াসেই চলত। এটি যেমন দেখতে আকর্ষণীয় ছিল, তেমনি এতটাই মজবুত ছিল যে কৃষকের ঝুড়ি হোক বা দুধওয়ালার ভারী খেন সবই সহজে বহন করতে পারত। এই কারণে হিরোর সাইকেল দ্রুত জনপ্রিয় হয়ে উঠল এবং ব্যবসা এত দ্রুত বাড়তে শুরু করলো যে মাত্র 10 বছরের মধ্যে, অর্থাৎ 1966 সালের মধ্যে হিরো সাইকেলস বছরে 1 লক্ষেরও বেশি সাইকেল তৈরি করতে লাগলো। কিন্তু এটি ছিল কেবল শুরু, কারণ এরপরের কয়েক বছরের মধ্যে হিরো সাইকেলস এমন উচ্চতায় পৌঁছে গেল যা কেউ কল্পনা করতে পারেননি। যে কোম্পানি একসময় দিনে মাত্র 25টি সাইকেল তৈরি করত, 1980-এর দশকে তারা দিনে 19,000টি সাইকেল তৈরি করতে লাগলো। আর 1986 সালে তো তারা ইতিহাস সৃষ্টি করলো। এক বছরে 22 লক্ষেরও বেশি সাইকেল বানিয়ে হিরো সাইকেলস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখালো। কারণ তারা শুধু ভারতের নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় সাইকেল প্রস্তুতিকারক কোম্পানি হয়ে উঠেছিল। ধীরে ধীরে হিরো সাইকেলস তাদের ব্যবসা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের 89টি দেশে ছড়িয়ে দেয়। কিন্তু এই সম্প্রসারণের মধ্যে ব্রিজমোহনলাল মুনজাল একটি নতুন সুযোগ দেখতে পান। আসলে তিনি যখন আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করছিলেন তখন দেখতে পান যে বিশ্বজুড়ে মোটরসাইকেলের চাহিদা দ্রুত বাড়ছে। ভারতে তখন মানুষ ধীরে ধীরে সাইকেল ছেড়ে মোপেড ও মোটরসাইকেলের দিকে ঝুঁকছিল। কিন্তু সেই সময় ভারতীয় মোটরসাইকেল বাজারে রয়্যাল এনফিল্ড, জাভা, রাজদূত ও বাজাজের মতো হাতে গোনা কয়েকটি কোম্পানিরই আধিপত্য ছিল। তবে সমস্যাটি ছিল এই বাইকগুলো হয় খুব দামি ছিল, নয়তো মাইলেজ একেবারে বাজে। ঠিক তখনই মুনজালজি একটি বড় সুযোগ দেখতে পান। তিনি ভাবলেন, যদি হিরো এমন একটি মোটরসাইকেল বানাতে পারে যা সস্তা, মজবুত এবং দুর্দান্ত মাইলেজ দেয়, তবে তারা পুরো বাজারটাই বদলে দিতে পারবে। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হিরোর কাছে মোটরসাইকেলের ইঞ্জিন বানানোর প্রযুক্তি ছিল না। তখন ভারতবর্ষে কোনো কোম্পানি নিজে থেকে ইঞ্জিন তৈরি করতে পারতো না। তাই হিরোকে যদি মোটরসাইকেল শিল্পে প্রবেশ করতে হয় তাহলে তাদের কোনো আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করতে হতো। আর তখনই জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানি হুন্ডা আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল। 1980-এর দশকে হুন্ডার বাজার উপস্থিতি জাপান, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া ও ল্যাটিন আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবুও তারা ভারতের বিশাল বাজারে প্রবেশ করতে পারছিল না, কারণ ভারতের সরকারের নীতি অনুযায়ী কোনো বিদেশি কোম্পানি সরাসরি ব্যবসা করতে পারত না। তাদের আগে কোনো ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে হতো। এই পরিস্থিতিতে হুন্ডা এমন একজন
স্থানীয় সঙ্গীর খোঁজ করছিল যে তাদের ভারতে প্রবেশের রাস্তা তৈরি করে দিতে পারে। আর হিরো এমন একটি সঙ্গী খুঁজছিল যাদের কাছ থেকে তারা প্রযুক্তি পেতে পারে। ব্রিজ মোহনলাল মুঞ্জাল এই সুযোগটি বুঝতে পেরে হুন্ডাকে পার্টনারশিপের প্রস্তাব পাঠান। হুন্ডার জন্য এটি ছিল একটি সুবর্ণ সুযোগ, কারণ তারা অনেক দিন ধরে ভারতের মতো বড় বাজারে প্রবেশের রাস্তা খুঁজছিল। এভাবে 1984 সালে হিরো ও হুন্ডার মধ্যে পার্টনারশিপ চূড়ান্ত হয় এবং তৈরি হয় হিরো হুন্ডা। এটি ছিল ভারতের প্রথম জায়েন্ট ভেঞ্চার টু হুইলার কোম্পানি, যা গোটা ইন্ডাস্ট্রির চেহারাই পাল্টে দেয়। হিরো হুন্ডা হরিয়ানায় তাদের প্রথম প্ল্যান্ট স্থাপন করে এবং 1985 সালে CD100 নামে একটি মোটরসাইকেল লঞ্চ করে, যা ভারতের টু হুইলার বাজারে গেম চেঞ্জার প্রমাণিত হয়। তখন পর্যন্ত মোটরসাইকেলকে একটি বিলাসবহুল পণ্য হিসেবে ধরা হতো, যা কেবল ধনী লোকেরাই কিনতে পারত। সাধারণ ভারতীয় পরিবারের জন্য বাজাজ চেতকের মতো স্কুটারই ছিল বেশি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। কিন্তু CD100 এই ধ্যান ধারণা বদলে দেয়, কারণ এটি প্রমাণ করে যে একটি মোটরসাইকেলও সস্তা, টেকসই ও জ্বালানি সাশ্রয়ী হতে পারে। যেখানে রয়্যাল এনফিল্ড মাত্র 30 থেকে 35 কিলোমিটার পার লিটারে মাইলেজ দিত, বাজাজ চেতক 40 থেকে 45 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয়। সেখানে CD100 এসেছিল প্রায় 80 কিলোমিটার পার লিটারে মাইলেজ নিয়ে। হিরো হুন্ডা এটিকে ফিল ইট, শুট ইট, ফরগেট ইট ট্যাগলাইনের মাধ্যমে প্রচার করছিল, যা একে মধ্যবিত্তের জন্য আদর্শ পছন্দের পরিণত করে। CD100 এর সাফল্য নতুন এক অ্যাফোর্ডেবল কমিউটার বাইক সেগমেন্ট খুলে দেয় এবং অন্যান্য কোম্পানিগুলো সক্রিয় হয়ে ওঠে। বাজাজ, যারা এতদিন শুধু স্কুটার বানাতো, মোটরসাইকেল বানানো শুরু করে। ইয়ামাহা, সুজুকি, TVS এর মতো ব্র্যান্ডগুলো ভারতীয় বাজারে প্রবেশ করে। 1989 সালে হিরো হুন্ডা তাদের ফ্লিক মোটরসাইকেল লঞ্চ করে এবং তারপর CD100 SS এবং CD100 ডিলাক্স আসে। যদিও 1990 এর দশকে জাপানি ইয়েনের মূল্যে ওঠানামার কারণে স্পেয়ার পার্টসের দাম অনেক বেড়ে যায়, ফলে সস্তা বাইক বানানো হিরো হুন্ডার জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু মুঞ্জাল ভাইয়েরা তাদের নিজের লাভের মার্জিন কমিয়ে বাইককে সস্তায় বিক্রি করতে থাকেন। এরপর 1994 সালে হিরো হুন্ডা স্প্লেন্ডর লঞ্চ করে, যা ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল হয়ে ওঠে। এর দুর্দান্ত পারফরমেন্স, জ্বালানি সাশ্রয় ও নির্ভরযোগ্যতার জন্য হিরো হুন্ডা ভারতীয় বাজারে নাম্বার 1 হয়ে ওঠে। আর 2001 সালের মধ্যে হিরো হুন্ডা ছিল গোটা বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার প্রস্তুতিকারক কোম্পানি। গত 2 দশক ধরে হিরো এবং হুন্ডার এই পার্টনারশিপ ভারতীয় টু হুইলার মার্কেটের সবচেয়ে সফল যৌথ উদ্যোগ ছিল। এই দুই সংস্থা একসাথে পুরো মার্কেটের রাজত্ব করছিল এবং হিরো হুন্ডার প্রতিটি মডেল ছিল সুপারহিট। বাইরে থেকে এই সম্পর্কে যতটাই মসৃণ দেখাতো, ভেতরে ততটাই টেনশনে ভরা ছিল। আসলে হিরো শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছিল না, বরং রাশিয়া, আমেরিকা ও ইউরোপের মতো বড় বাজারে বাইক বিক্রি করার পরিকল্পনা করছিল। কিন্তু হুন্ডা তাতে সম্মত ছিল না, কারণ তাদের বই ছিল হিরো হুন্ডা যদি গ্লোবাল মার্কেটে ঢুকে পড়ে তাহলে তাদের নিজস্ব বিক্রি কমে যেতে পারে। তাই হুন্ডা হিরোকে শুধুমাত্র নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো ছোট বাজারে সীমাবদ্ধ রাখে। এটা হিরোর একেবারে পছন্দ হয়নি, কিন্তু তারা জানতো যে হুন্ডার প্রযুক্তি ছাড়া তারা কিছু করতে পারবে না। এরপর এলো 1991 সাল, যখন ভারতে চালু হয় LPG লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন ও গ্লোবালাইজেশন। এই নীতিগুলোর ফলে বিদেশি কোম্পানিগুলোর জন্য ভারতীয় বাজারে প্রবেশ করা অনেক সহজ হয়ে যায়। এখন আর আন্তর্জাতিক ব্র্যান্ডের ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা করতে হতো না। এই সুযোগের সদ্ব্যবহার করে অনেক বিদেশি সংস্থা ভারতে ঢুকে পড়ে এবং হুন্ডাও ঠিক করে তারা এবার নিজের নামে কোম্পানি খুলবে। এরপর তারা হুন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া নামে নিজস্ব কোম্পানি শুরু করে। যদিও হিরো ও হুন্ডার মধ্যে চুক্তি ছিল যে তারা একে অপরের প্রতিযোগী হয়ে একই ধরনের বাইক বাজারে আনবে না, কিন্তু হুন্ডা এই চুক্তির পরোয়া না করে সে একই সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করতে থাকে, যেখানে ইতিমধ্যে হিরো হুন্ডার বাইক ছিল। ফলে ধীরে ধীরে পুরো নিয়ন্ত্রণ চলে যায় হুন্ডার হাতে এবং পিছিয়ে পড়ে হিরো। তখন হিরো বুঝতে পারে যদি এই প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে তাদের নিজস্ব R&D অর্থাৎ গবেষণা ও উন্নয়ন গড়ে তুলতে হবে এবং সম্পূর্ণ নিজের তৈরি ইঞ্জিন আনতে হবে। এজন্য তারা আন্তর্জাতিক অটোমোটিভ বিশেষজ্ঞদের নিয়োগ করে এবং হিরো হুন্ডা থেকে যা প্রফিট আসছিল তার একটা বড় অংশ তারা ইঞ্জিন টেকনোলজি ডেভেলপমেন্ট খরচ করতে থাকে। কিন্তু হুন্ডা যখন এই বিষয়টি জানতে পারে
তখন তাদের মন খারাপ হয়ে যায় এবং তাদের সম্পর্ক আরও খারাপ হয়ে পড়ে। এই কারণে বহু বছর ধরে চলতে থাকা এই কনফ্লিক্টের পরে 2011 সালে 26 বছরের পুরনো পার্টনারশিপ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। এই বিচ্ছেদের আরেকটি বড় কারণ ছিল হিরো হুন্ডাকে লাইসেন্স এবং এক্সপোর্ট ফি হিসেবে 2487 কোটি টাকা দিত, যা 2010-11 অর্থ বছরে হিরো কোম্পানির মোট আয়ের 14% ছিল। ফলে হুন্ডা অনেকভাবে লাভবান হচ্ছিল, কিন্তু হিরোর হাতে খুব কম প্রফিট থাকছিল। তখন হিরো হুন্ডার দুই কোম্পানিরও 26% করে শেয়ার ছিল, কিন্তু হুন্ডা তাদের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় এবং ব্রিজমোহন মুঞ্জাল $1 বিলিয়ন সেই শেয়ার কিনে নেন। এর মধ্যে দিয়ে হিরো হুন্ডা আনুষ্ঠানিকভাবে হিরো হয়ে যায়, হিরো মোটরকর্প হয়ে যায়। হিরো মোটরকর্প হওয়ার পর কোম্পানি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দেয়। জয়পুরে একটি অত্যাধুনিক R&D সেন্টার গড়ে তোলা হয় এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক টিম তৈরি করা হয়, যারা হিরোর নিজস্ব ইঞ্জিন ডিজাইন ও তৈরি করতে সাহায্য করে। 14 জুলাই 2016 সালে হিরো প্রথমবারের মতো নিজেদের তৈরি প্রযুক্তির উপর ভিত্তি করে স্প্লেন্ডার স্মার্ট বাইক বাজারে আনে, যার ইঞ্জিন থেকে চেসিস সবকিছু হিরো নিজেরাই বানিয়েছিল। এই বাইক ছিল হিরোর জন্য এক বিশাল মাইলস্টোন। এরপর থেকে হিরো শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ না থেকে লাতিন আমেরিকা, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলোতেও বাইক এক্সপোর্ট করতে শুরু করে। এমনকি 2016 সালেও হিরো ইলেকট্রিক ভেহিক্যাল মার্কেটে প্রবেশের পরিকল্পনা করে ফেলে। যদিও তখন ইভি এর হাইপ তেমন ছিল না, তবুও হিরো বুঝে যায় ভবিষ্যৎ ইলেকট্রিকের। তাই তারা এথার এনার্জিতে 30% শেয়ারে কিনে রাখে, যাতে ভবিষ্যতে ইলেকট্রিক সেগমেন্ট শক্ত অবস্থান তৈরি করতে পারে। এরপর 1 মে 2019 সালে হিরো X+200 অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করে, যা রয়্যাল এনফিল্ড হিমালয়ানের কঠিন প্রতিযোগিতা হয়ে ওঠে। এই বাইক বিশেষভাবে তৈরি করা হয়েছিল তাদের জন্য যারা অফ রোডিং ভালোবাসেন। এটি হিরোর জন্য একটি বড় সফলতা ছিল, কারণ গ্রাম থেকে শহর সর্বত্র এই বাইকের চাহিদা ছিল চোখে পড়ার মতো। সাথেই হিরো X+200 টুরিং বাইকও বাজারে আনে, যা লং ট্রিপের জন্য ডিজাইন করা হয়েছিল। পাশাপাশি হিরো মাইস্ট্রো স্কুটারও চালু করে, যা হুন্ডা অ্যাক্টিভাকে কড়া টক্কর দেয়। 2021 সালে হিরো তার নিজস্ব ইভি সাব ব্র্যান্ড ভিডা চালু করে এবং ঘোষণা করে যে তারা ইলেকট্রিক বাইক ও স্কুটারের বাজারে বড় বিনিয়োগ করবে। একই বছরে তারা তাইওয়ানের কোম্পানি গোগোরোর সঙ্গে পার্টনারশিপ করে, যাতে ব্যাটারি সুইচিং প্রযুক্তি নিয়ে কাজ করা যায়। 2022 সালে তারা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ভিডা V1 লঞ্চ করে, যা ওলা ইলেকট্রিক, এথার এবং বাজাজ চেতক ইলেকট্রিকের মতো প্রতিযোগীদের সরাসরি চ্যালেঞ্জ করে। ভিডার মাধ্যমে হিরো প্রমাণ করে দেয় যে তারা শুধুমাত্র পেট্রোল বাইকে সীমাবদ্ধ নয়, বরং ইভি সেগমেন্টও নেতৃত্ব দিতে প্রস্তুত। আর এখন যদি 2025 সালের কথা বলা হয়, তাহলে দেখা যায় হুন্ডা যেখানে 58 লক্ষ টু হুইলার বিক্রি করেছে, সেখানে হিরো 69 লক্ষ ইউনিট বিক্রি করে হুন্ডার চেয়ে প্রায় 11 লক্ষ ইউনিট এগিয়ে রয়েছে। আজকের দিনে হিরো মোটরকর্প পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা, যার উপস্থিতি 48টি দেশে ছড়িয়ে আছে। শুধু ভারতে হিরোর মার্কেট শেয়ার প্রায় 30%, যেখানে হুন্ডার রয়েছে 23.4% শেয়ার। শেষে শুধু এটুকু বলতে হয়, হুন্ডা ভেবেছিল হিরো ওদের ছাড়া টিকতে পারবে না, কিন্তু হিরো প্রমাণ করে দিয়েছে যে ওরাই আসল হিরো।